গুড মর্নিং ও শুভ রথযাত্রা আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেদেরকে। আগের দিনে আমরা জেনেছিলাম বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যে এই চ্যাপ্টার 2 নম্বরের প্রশ্নগুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব 5 নম্বরে যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে বলেছিলাম সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, ভূগোলে ফুল মার্কস পেতে গেলে তোমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নকে পয়েন্ট করতে হবে, পয়েন্ট করে হাইলাইট করতে হবে, হাইলাইট করার পর ছবি দিতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, বাড়তি অংশ লেখার কোনো প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদেরকে লিখতে হবে। আমি তোমাদেরকে সেইভাবেই আমি উত্তরগুলো সাজিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো। তাহলে প্রথমে পয়েন্ট করতে হবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, লেখার পরে নিচে ব্ল্যাক কালিতে আন্ডারলাইন করতে হবে, দিয়ে লিখতে হবে নদী উচ্চ গতিতে ক্ষয় ও বহন কার্য করে। তারপরে লিখতে হবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ হলো, হাইফেন দেবে, দিয়ে 1 নাম্বার পয়েন্ট। কি পয়েন্ট? গিরিখাত। পার্বত্য প্রবাহে নদীর বেগ বেশি থাকে, তার ফলে নদী কি হয়, উপর দিক থেকে সোজা নিচের দিকে খাড়াভাবে কি পতিত হয়, অর্থাৎ জলটা নিচে পড়ে। তার ফলে কি হচ্ছে না, নিচে একটা আয় আকৃতির গর্তের সৃষ্টি হচ্ছে, আয় আকৃতির গর্তের সৃষ্টি হচ্ছে, তখন তাকে গিরিখাত বলা হয়। উদাহরণ কি না, নেপাল হিমালয়ের কালীগণ্ডকী নদীতে কালীগণ্ডকী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। 2 নম্বর পয়েন্ট, ভি আকৃতির উপত্যকা। প্রথমে নদী কি হচ্ছে, পার্বত্য প্রবাহে উপর থেকে সোজা খাড়া ঢালভাবে নিচে পড়ে, তখন আয় আকৃতির ক্যানিয়ন সৃষ্টি করেছিল। পরে সেটা পার্শ্বক্ষয়টা করে, জলটা যখন দুপাশে ছড়িয়ে পড়ে, সেটা আবহবিকার ও ভূমিধসের কারণে সেটা আয় থেকে সেটা ভি আকৃতির উপত্যকা গঠন করে। উদাহরণ কি দেবে না, মহারাষ্ট্রের ভেন্না উপত্যকায় ভি আকৃতির উপত্যকা দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মন্থকূপ। নদীর পার্বত্য প্রবাহে নদী যখন বড় বড় পাথর খণ্ডগুলো যখন নদীর গর্ভে কি হচ্ছে, বড় বড় গর্তের সৃষ্টি করে, বড় বড় পাথরগুলো যখন বয়ে নিয়ে আসে নদী, তখন নদী গর্ভে আঘাত পায়, ধাক্কা পায়, তখন সেখানে বড় বড় গর্তের সৃষ্টি করে, তখন তাকে আমরা মন্থকূপ বলা হয়। উদাহরণ কি দেবে মন্থকূপের না, তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ গড়ে উঠেছে। এটা 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব হিমবাহের সঞ্চয় কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর পয়েন্ট লিখবে হিমবাহের এবার 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন কি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো কি লিখবো, পয়েন্ট লিখবো একই রকম, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আন্ডারলাইন করব, নিচে লিখবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হলো, হাইফেন দেবো, 1 নাম্বার পয়েন্ট করব ইউ আকৃতির উপত্যকা। না, নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হিমবাহ অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার দ্বারা যে উপত্যকা সৃষ্টি করে তাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা
বলা হয়। অর্থাৎ যখন ভি আকৃতির উপত্যকা পেলাম, তার মধ্য দিয়ে যদি কোনো হিমবাহ প্রবাহিত হয়, তখন নিচের দিকটা একটু বুঝে গিয়ে ইউ আকৃতির গঠন করে, তখন তাকে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। উদাহরণ কি, নরওয়ে ও আলাস্কায় হিমদ্রোণী দেখা যায়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ঝুলন্ত উপত্যকা। প্রবাহ পথে যখন কোনো ছোট ছোট উপহিমবাহ প্রধান হিমবাহের সাথে মিলিত হয়, তখন কি হয়েছে না, প্রধান হিমবাহ কি হচ্ছে উপহিমবাহ অপেক্ষা অনেক সুগভীর হয়। সেই সময় যদি প্রধান হিমবাহ যদি সেখান থেকে একটু সরে যায়, তাহলে দূর থেকে দেখতে মনে হয় যেন উপহিমবাহগুলি প্রধান হিমবাহের গায়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। উদাহরণ কি, হিমালয়ের বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গায় ঝুলন্ত উপত্যকা উদাহরণ। রসে মতানে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রসে মতানে। প্রবাহ পথে অনেক সময় আমাদের ঢিপির মতো কোনো টিলা অবস্থান করে, তখন হিমবাহের প্রবাহ পথে অর্থাৎ সামনের দিকটা কি হচ্ছে মসৃণ হয়ে যায়। সামনের দিকটা কি হয় মসৃণ হয়, অবঘর্ষ প্রক্রিয়ায় সামনের দিক মসৃণ, এবং তার বিপরীত পাশটা কি হচ্ছে না উৎপাটন প্রক্রিয়া দ্বারা সেটা এবড়ো খেবড়ো থেকে যায়। একে আমাদের বলা হয় রসে মতানে। উদাহরণ কি দেবে, কাশ্মীরের ঝিলম উপনদীর লিডার নদী উপত্যকায় রসে মতানে দেখা যায়। এবার পরের প্রশ্ন আমরা আলোচনা করব। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হলো, 1 নম্বরে কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রামলিন। বহির্বিধ সমভূমিতে হিমবাহ বয়ে আনা ছোট ছোট টিলা ও শিলাখণ্ড সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো বা উল্টানো চামচের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় ড্রামলিন। অনেকগুলো ড্রামলিন যখন পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলা হয় ডিম ভর্তি ঝুড়ি। দূর থেকে তাকে দেখে মনে হয় ডিম ভর্তি ঝুড়ির মতো, বা বাস্কেট অফ এগ টপোগ্রাফি নামেও পরিচিত। তোমাদের এই মাঝে একটা কথা বলে রাখি, বহির্বিধ সমভূমি বলতে কি বোঝো না, পর্বতের পাদদেশে হিমালয় থেকে নেমে আসা নুড়ি কাকর বালি কোনো নদী দ্বারা সেগুলো যখন বয়ে কোনো স্থানে সেখানে জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বহির্বিধ সমভূমি বলা হয়। ড্রামলে উদাহরণ কি দেবে, রাশিয়া ও স্কটল্যান্ড সহ উত্তর ইউরোপে এই ধরনের ড্রামলিন অনেক দেখা যায়। কেটেল হ্রদ না, বহির্বিধ সমভূমিতে বরফ স্তূপের চাপে যে বড় বড় গর্তের সৃষ্টি হয় তখন তাকে কেটেল বলা হয়। আর হিমবাহ গলে গিয়ে সেই কেটেল অংশে যখন আমাদের জল জমা হয় তখন সেখানে সৃষ্টি হয় কেটেল হ্রদ। উদাহরণ কি দেবে না, উত্তর আমেরিকার পেরিতে কেটেল হ্রদ সৃষ্টি হয়েছে। 3 নম্বর পয়েন্ট, এস্কার। হিমবাহ বাহিত নুড়ি কাঁকর বালি সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরা মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে এস্কার বলা হয়। এস্কার কোথায় দেখতে পাওয়া যায়, উদাহরণ দেবে ভারতের পিণ্ডারি হিমবাহের পাদদেশে এস্কার লক্ষ্য করা যায়। আজকে আমি তোমাদের এই 3টি প্রশ্ন আলোচনা করলাম। পরের 3টি প্রশ্ন আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো এবং ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। পরে যে আমি এই 3টি প্রশ্ন আমি তোমাদেরকে পরের ভিডিওতে আলোচনা করব, আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই উত্তরগুলো তুমি এই ভিডিও শেষে পেয়ে যাবে।